পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এবং তাদের দর্শকদেরকে তাদের জায়গা বুঝিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র তাদের স্বপ্নের উপর পানি ঢেলে দিয়েছে। এই কথাটা আমি বলতাম না, বলতেছি এই কারণে, কারণ যখন রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটি ড্র হয়, মানে খেলা পরে, তখন আমি অতি উৎসাহী কিছু ফ্যানদেরকে দেখেছি হইচই করতে যে তারা এইবার এই রিয়াল মাদ্রিদকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিবে, তারা এই রিয়াল মাদ্রিদকে ডিস্ট্রয় করে দিবে, কারণ তাদের হাতে রয়েছে হালান্ড, ডোকু, সিমিনিও, তারপর রায়ান চার্কি, বার্নার্ডো সিলভা, রদ্রি, সবাই রয়েছে, তারা এই রিয়াল মাদ্রিদকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিবে। কিন্তু তারা কিছুই করতে পারেনি, উল্টো রিয়াল মাদ্রিদ দুই লেগেই তাদেরকে বাজিয়েছে। এবং তাদেরকে এইভাবে বাজানোর পর ভিনিসিয়াস জুনিয়র যে সেলিব্রেশনটা করেছে, এটা নাকি তার করা উচিত হয়নি। কারণ কি? কারণ সে নাকি ম্যানচেস্টার সিটির দর্শকদের প্রতি একটু ডিসরেসপেক্ট করে ফেলেছে। তো আমি তাদেরকে বলতেছি, যারা বলতেছেন যে এটা ভিনিসিয়াস জুনিয়রের করা উচিত হয়নি, যখন গত সিজনে ম্যানচেস্টার সিটির ফ্যানরা ডোন্ট ক্রাই ইওর হার্ট আউট প্ল্যাকার্ড নিয়ে এসেছিল, তখন আপনাদের এই স্পোর্টসম্যানশিপ কোথায় ছিল? তখন যখন ভিনিসিয়াস জুনিয়রকে তারা মক করতেছিল, তখন আপনাদের স্পোর্টসম্যানশিপ কোথায় ছিল? যে ভিনিসিয়াস জুনিয়র এরকমটা করতে পারবে না, ভিনিসিয়াস জুনিয়র এটা করা উচিত হয়নি, তখন তো আপনারা ছিলেন না। তো এই কথাগুলো এখন বাদ দেই, এখন আসা যাক কে কেমন পারফরমেন্স ডেলিভার করলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমেই জানি যে কথাটা আপনারা বলবেন সেটা হচ্ছে ওটাকে পেনাল্টি ছিল কিংবা রেড কার্ড ছিল নাকি। যারা বলতেছেন এটা পেনাল্টি ছিল না, তাদেরকে আমি দুইটা রুল শো করতেছি। এই দুইটা রুল যদি আপনারা ভালোভাবে পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা 100% পেনাল্টি ছিল এবং রেড কার্ডও ছিল। কেন পেনাল্টি ছিল সেটা হচ্ছে, যখন একজন প্লেয়ার তাদের বডিকে একটু বেশি লার্জ করার জন্য তাদের হাত একটু সরাবে, তখন ওই হাতে যদি বলটা লেগে যায় তাহলে সেটা পেনাল্টি হবে। এক্ষেত্রে আপনারা যদি দেখেন বার্নার্ডো সিলভা ইচ্ছা করেই হাতটাকে একটু ওয়াইড করতেছিল যাতে ওর বডিটা একটু বড় হয়ে যায়, এবং এই কারণে এটাকে হ্যান্ডবল দেওয়া হয়েছে এবং এই কারণে এটাকে রেড কার্ড দেওয়া হয়েছে। তো রেড কার্ড দেওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, যখন আপনি গোল লাইন ক্লিয়ারেন্স করবেন, মানে যখন ওই বলটা আপনার হাতে লাগার ফলে গোল আটকে যাবে। যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এক্ষেত্রে গোলকিপারের ওই বলটা আটকানোর কোনো চান্সই ছিল না। ওটা যদি বার্নার্ডো সিলভা মিস করতো তাহলে ডিরেক্ট ওটা গোল হয়ে যাইতো। তো এই কারণে এটা রেড কার্ড দেওয়া হয়েছে। যদি বার্নার্ডো সিলভা ডনারুমার সামনে এই বলটা আটকাইতো এবং তার হাতে লাগতো তাহলে পেনাল্টি দেওয়া হতো, কিন্তু রেড কার্ড দেওয়া হতো না। কিন্তু এটা যখন একদম গোল লাইনের কাছে রয়েছে এবং এটা মিস করলেই গোল হয়ে যাবে, তখন এটা 100% রেড কার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আসা যাক কে কে ভালো পারফর্ম ডেলিভার করলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থিবো কর্তোয়া। থিবো কর্তোয়া যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলে তখন রিয়াল মাদ্রিদ অটোমেটিকলি একটা গোলের লিডে থাকে, কোনো কোনো ক্ষেত্রে তো সেটা 2-3টা গোলেরও লিড হয়ে যায়। কথাটা আমি এই জন্য বললাম, থিবো কর্তোয়া যে অতিমানবীয় সেভগুলো দেয়, এগুলো যদি অন্য কোনো গোলকিপার থাকে তাহলে সেগুলো কনসিড করে ফেলবে। এবং এই কারণে আমি বলতেছি, থিবো কর্তোয়া যখন রিয়াল মাদ্রিদের গোল লাইনে থাকে তখন রিয়াল মাদ্রিদ অটোমেটিকলি 1 কিংবা 2টা গোলের লিড নিয়ে থাকে। অন্যদিকে থিবো কর্তোয়া যে অতিমানবীয় সেভগুলো দিয়েছিল আজকের ম্যাচে, প্রথম 20 মিনিটে 4টা সে সেভ করেছে। এই সেভগুলো করার ফলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ফ্রন্ট ফুটে চলে গিয়েছে এবং ম্যানচেস্টার সিটি ব্যাক ফুটে চলে গিয়েছে। যখন থিবো কর্তোয়া ইনজুরি হয়ে হাফ টাইমে চলে গেল তখন মাঠে নামলো অ্যান্ড্রে লুনিন। লুনিনের পারফরমেন্সে চোখে পড়ার মতো, সে অসাধারণ কিছু সেভ দিয়েছে। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের এই যে ব্যাকআপ গোলকিপার এবং রিয়াল মাদ্রিদের মেইন গোলকিপার, এই দুই গোলকিপারের অ্যাবিলিটি প্রায় সম পরিমাণ। এর পরবর্তীতে আসা যাক রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন। রিয়াল মাদ্রিদ যে কতটা গোটেড ডিফেন্স লাইন নিয়ে মাঠে নেমেছিল সেগুলো আমরা রিয়াল মাদ্রিদের গোলকিপারের সেভ দেখলেই বুঝতে পারতেছি। তো তারা মোটামুটি ভালোই করেছে, তাদের অ্যাবিলিটি অনুযায়ী সেটা ভালোই আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে প্রথম যে গোলটা এসেছে, মানে ম্যানচেস্টার সিটি যে একমাত্র গোলটা করেছে, সেটাও আমার মনে হয় ডিফেন্স লাইনের স্লাইড মিস্টেকের কারণে হয়েছে, বিশেষ করে ট্রেন্টের কারণে। ট্রেন্টের পায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে ভিতরে এসেছে। তো এর ফলে বলা যায় যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন খুব ভালোভাবে সামলিয়েছে, কারণ আমরা অ্যাওয়েতে ম্যাচ খেলতে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের উপর চাপ থাকে এবং চাপ নিয়েই রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা কন্টিনিউ করেছে। এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে আর্লিয়ান চুয়ামেনি লাস্ট মিনিটে পিন পয়েন্ট যে ক্রসটা দিয়েছিল এবং সেটাকে গোলে কনভার্ট করেছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র। এই গোলটা পুরোপুরি চোখে পড়ার মতো, বিশেষ করে গোলের চাইতে যে অ্যাসিস্টটা করেছে আমাদের আর্লিয়ান চুয়ামেনি সেটা আরও দৃষ্টিনন্দন। এর পরবর্তীতে আসা যাক এল ফ্যালকন মানে ভালভার্দে এবং আমাদের ম্যাজিশিয়ান আর্দা গুলার যে 2টা বল ক্রস করেছিল, সেই 2টা বল আমার মনে হয় ব্রাহিম ডিয়াজ এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে কনভার্ট করার কথা ছিল, কিন্তু তারা সেটা কনভার্ট করতে পারেনি এবং তারা সেটা মিস করেছে। সেটা যদি কনভার্ট করতো আমার মনে হয় আর্দা গুলারের অ্যাসিস্টের পরিমাণ আরও বেড়ে যাইতো। এর পরবর্তীতে আসা যাক ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যদি কথা না বলি তাহলে আমার মনে হয় ক্রাইম হয়ে যাবে। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে খুব ভালো পারফর্ম ডেলিভার করেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যতগুলো মিস করেছে এই মিসগুলো সে যদি না করতো তাহলে আমার মনে হয় সে একটা হ্যাটট্রিক করে ফেলতে পারতো।
কিন্তু বাদ দেই রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে এবং রিয়াল মাদ্রিদের সামনের দিকে ফোকাস করা উচিত এবং সামনে আমাদের রয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে, আশা করি সেটা আপনারা দেখবেন। এখন আসা যাক ম্যানচেস্টার সিটির কে কে ভালো পারফর্ম ডেলিভার করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুসানভ খুব ভালোই পারফর্ম করেছে এবং ভিনিসিয়াস জুনিয়রকে সে খুব ভালোভাবে আটকে দিয়েছে। তার পরবর্তীতে যার নামটা আসবে সেটা হচ্ছে ডোনারুমা যে সেভগুলো করেছে এগুলো যদি সে না করতো আমার মনে হয় এই গোল লাইন আরও বাড়তে পারতো। এর পরবর্তীতে যে নামটা না নিলে নয় সেটা হচ্ছে ডৌকু। আমার মনে হয় ম্যানচেস্টার সিটি যদি কেউ রিয়াল মাদ্রিদের প্রতি থ্রেট ক্রিয়েট করে সেটা হচ্ছে ডৌকু। একমাত্র ডৌকু মনে হয় আমার খুব ভালো পারফর্ম ডেলিভার করেছে, তাছাড়া কাউকে আমি দেখিনি। হালান্ডের কথা বলতে পারেন কিংবা মারমুশের কথা বলতে পারেন, রায়ান চার্কি কিছু কিছু মোমেন্টে খুব ভালো করতেছিল কিন্তু সেগুলো চোখে পড়ার মতো নয়, কারণ সে সেগুলোকে গোলে কনভার্ট করতে পারেনি কিংবা অ্যাসিস্ট প্রোভাইড করতে পারেনি। রদ্রির কথা না বলি, রদ্রি ব্যালন ডি'অর নিয়ে চলে গিয়েছে, সেটা বাদ দেই। এখন আসা যাক রিয়াল মাদ্রিদের সামনে প্ল্যানিং কি। রিয়াল মাদ্রিদের এই যে বায়ার্ন মিউনিখ সামনে আসতেছে, বায়ার্ন মিউনিখকে যদি আমাদের বিধ্বস্ত করতে হয় আমাদের মোরালি তাদেরকে ড্যামেজ করতে হবে এবং অটোমেটিকলি তারা ড্যামেজ হয়ে গিয়েছে। সেটা নিয়ে সামনে ভিডিওতে আমি কথা বলবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। হালা মাদ্রিদ, ইনাদামাস, জাস্টিস ফর হাদি। আসসালামু আলাইকুম।